আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক মারা গেছে। গেল রাতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। নিহত এরশাদুল উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে তার কর্মী বাদল সরকার মারা যায়। পুলিশ জানায়, গেল রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এরশাদ ও বাদলের গুলি হলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মারা যায় তারা। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুর রহমান পায়েল। পায়েল, হত্যাকাণ্ড ঘিরে এলাকায় কি ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কতটা তৎপর? এখন আপনি জানেন, আমি এখন যে নিহত হয়েছে তার বাড়িতে অবস্থান করছি। আপনারা জানেন যে গতকাল গুলিদেবে দুজন গুলিবিদ্ধ হয়, এর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হয় আর একজন ঢাকা নেওয়ার পথে নিহত হয়। আমি কথা বলেছিলাম নিহতের পিতা বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের সাথে। উনি আমাকে জানান যে আমার ছেলের হত্যাকাণ্ড ঘটেছে এবং এই হত্যাকাণ্ডে যে জড়িত তার সুষ্ঠু বিচার দাবি জানান এবং প্রধানমন্ত্রীর কাছেও তিনি দাবি করেন। আমি কথা বলেছিলাম নিহতের ছোট ভাই আক্তারুজ্জামানের সাথে। উনি বলেন যেখানে হত্যাকাণ্ড ঘটেছে তার পাশে আমি ছিলাম। আমার ভাইকে 5 থেকে 10 থেকে 15 জন গুলি ছোড়ার পর তারা পালিয়ে যায়। তবে আমি 10-12 জনকে চিনতে পেরেছি নিরাপত্তার স্বার্থে এবং অধিকতর তদন্তের কারণে আমি এখন নামগুলো প্রকাশ করছি না। আমি কথা বলেছিলাম সকালে নবীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। উনি জানান যে আমরা একজনকে সন্দেহ করেছি এবং তাকে পর্যবেক্ষণে রাখছি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তার ছেলে একজন আপাতমস্তক ভালো মানুষ। ধন্যবাদ আপনাকে। আজিজুর রহমান পায়েল জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। টানা ছুটিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটেছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি পর্যটক আসায় দুর্ভোগে আছেন তারা। কক্সবাজারে কয়েকশো হোটেল মোটেল তিল ধারণের ঠাঁই নেই। জায়গা না পেয়ে অনেকে বিভিন্ন বাসাবাড়ি এমনকি খোলা আকাশের নিচেও অবস্থান করছেন। খাবারের জন্য কয়েক গুণ টাকা গুনতে হচ্ছে তাদের। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে পর্যটকদের। এছাড়াও বান্দরবন, রাঙামাটি, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ বিভিন্ন স্থানে ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন। তবে স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তা দেওয়ার কথা বললেও যানবাহনের বাড়তি ভাড়া ও হোটেল মোটেলে বাড়তি টাকা নেয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কক্সবাজারে পর্যটক সমাগম ও দুর্ভোগের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন, দুর্ভোগের কথা মাথায় নিয়ে পর্যটকরা কতটা বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছিলেন? হাবিবা, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে হাজার হাজার পর্যটক। আজকে যদিও বা ছুটির তৃতীয় দিন, আজকেও হাজার হাজার পর্যটক এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে তাদের আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে আছেন। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে হাজার হাজার পর্যটক গোসল করতেছেন। আমার সামনে দিয়ে লক্ষ লক্ষ পর্যটক সৈকতের বালিয়াড়িতে বিচরণ করছেন। আমি আরেকটা বিষয়, দুর্ভোগের যে কথাটা আপনি বলছেন, আমি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদুল ইসলামের সাথে আমি কথা বলেছি। তার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি আমাকে জানিয়েছেন গতকাল দুপুর থেকে তারা বিভিন্ন মোবাইল টিম অভিযান অব্যাহত রেখেছেন। বিভিন্ন হোটেল মোটেল রেস্টুরেন্টে তারা অভিযান অব্যাহত রেখেছেন। গতকাল সিফাল 1 এবং সিফাল 2 নামের 2টা হোটেলকে জরিমানা আদায় করেছেন এবং অনেক পর্যটককে হোটেল থেকে টাকা নিয়ে ফেরত দিয়েছেন বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। তো আজকে সকাল থেকে কিছু পর্যটক কক্সবাজার ছেড়েছেন এবং আজকে রাতেই হয়তো সব অনেক পর্যটক তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে যাবেন। তো তারা খাবার যে দুর্ভোগ সেটা বারবার অভিযোগ করে আসছেন গত 3 দিন ধরে। এ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমার সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 10 কেজি ওজনের 68টি বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও এনএসআই এর কর্মকর্তারা। সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। কাস্টমস ও গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, BG-148 বিমানের নিচের সিটের নিচ থেকে প্রায় 7 কোটি টাকা মূল্যের স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তিন বছর পর খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার। এ ব্যাপারে দেশটির সঙ্গে কাল সমঝোতা স্মারক সই করতে সন্ধ্যায় মালয়েশিয়া যাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এর আগে গতকাল এক সভায় তিনি জানান, এবার সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার। এদিকে 2018 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সই হওয়া G2G+ কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর বিদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে বলা যায় যে আশাজনক, এটা অনেক কিন্তু গুড রেসপন্স পাওয়া গেছে। আর আমরা চেষ্টা করব, এটাও কিন্তু কথা বলা হচ্ছে যে বিভিন্ন প্রসেসগুলি অ্যাটেস্টেশন থেকে বলেন যে বিভিন্ন যেটা আছে, আমরা সেই প্রসেসগুলিও আমরা কিন্তু ডিজিটাইজ করে নেব এই আমি প্রবাসী অ্যাপ দিয়ে। আমরা যদি তা করতে পারি পুরো সিস্টেমটা, বিভিন্ন জায়গা থেকে আমাদের যে কমপ্লেন্ট আসে যে আপনাদের 2 মাস লাগে 3 মাস লাগে, এই পুরো জিনিসটা আমরা আশা করি আগে 2 সপ্তাহের মধ্যে নিয়ে আসতে পারবো অন্যান্য দেশের মতন। যদি তা করতে পারি, বিদেশে মানুষ পাঠানো বলতে গেলে ইট উইল বিকাম সো ইজি। যাই হোক, অনেক কিছু বলা যেতে পারে, বাট আমি সব শেষে এক কথা বলবো, দ্যাট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস এই দেশে কিন্তু অনেক আছে, এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইউজ করার জন্য আমি আপনাদেরকে বলবো এগিয়ে আসেন। আর যত তাড়াতাড়ি এগিয়ে আসবেন অত ভালো, দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। দর্শক, দেখছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশে করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেয়া হবে কাল থেকে। যাদের বয়স 60 বছরের বেশি এবং গুরুতর অসুস্থ তাদেরই এই ডোজ দেওয়া হবে। এছাড়াও সম্মুখ সারির যোদ্ধারাও পাবেন বুস্টার ডোজের টিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলছে এবং সেই সঙ্গে বুস্টার ডোজ দেওয়ার তালিকাও প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে দেশে বর্তমানে 5.5 কোটি ভ্যাকসিন মজুদ রয়েছে। আগামী মাসে আরও 2 কোটি ভ্যাকসিন আসবে। অষ্টম দফায় নোয়াখালীর ভাষাঞ্চলে নেওয়া হচ্ছে 5 শতাধিক রোহিঙ্গাকে। সকাল 10:30টার পর 552 জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌবাহিনীর জাহাজগুলো। দুপুর নাগাদ তারা সেখানে পৌঁছাবে। গতকাল কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 15টি বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে আনা হয়। এর আগে গেল 24শে নভেম্বর সপ্তম দফায় 379 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে হস্তান্তর করা হয়। আজ 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস। মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট 1972 সালের এই দিনেই যাত্রা শুরু করে। দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 2017 সালের 25শে অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে।